আচ্ছা, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তাই না? হ্যালো। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখো তোমাদের ইংরেজির আজকে ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাসে আমরা যেটা জানবো সেটা হচ্ছে, এখানে আমরা জানবো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কি জানবো? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এখানে আমরা যেটা শিখতে চলছি সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ আমরা এক কথায় বা একটা ওয়ার্ডের মাধ্যমে কিভাবে প্রকাশ করব। কিরকম বিষয়টা? যেমন যদি আমরা বলি এই ধরনের যে, যদি কোনো ব্যক্তি এরকম থাকে যে ব্যক্তি অনেক ধরনের ভাষার সাথে দক্ষ, অর্থাৎ অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ সে বলতে পারে, তখন তাকে আমরা বলবো কি? ভাষা তত্ত্ববিদ। ঠিক আছে? বা ধরো এই ধরনের হতে না, তাকে আমরা বলবো বহু ভাষাবিদ। ঠিক আছে? ঠিক আরেক ধরনের ভাবে যদি আমি বলি, ধরো ব্যাপারটা এইরকম যে যদি কীটপতঙ্গ সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনা করা হয়, মানে কীটপতঙ্গ সংক্রান্ত আলোচনাকে এক কথায় যদি আমরা বলি, তখন সেটাকে বলা হয় এন্টোমোলজি। মানে এই ধরনের এক কথায় আমরা প্রকাশ করার বিষয়কে আমরা বলবো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো তোমরা এখানে কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করলেই বুঝতে পারবে বিষয়টা কিভাবে কি করতে হবে। ঠিক আছে? তো প্রথম দিকে একটু তোমাদের অসুবিধা হতেও পারে, কিন্তু পুরো ক্লাসটা করার পরে আশা করি বিশেষ একটা অসুবিধা হবে না। ঠিক আছে? তো এক এক করে আমরা করছি, ধ্যান দিয়ে দেখো। প্রথমে যেটা লেখা আছে এখানে, এই লেখাটাকে দাও, কি লেখা আছে? এ পার্সন হ্যাভিং ডিপ স্টাডি ইন এ ল্যাঙ্গুয়েজ। এ পার্সন মানে একজন ব্যক্তি যার ডিপ স্টাডি করা আছে, মানে গভীর পড়াশোনা করা আছে। মানে কি বিষয়ে? ইন এ ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষা বিষয়ে কোনো একজন ব্যক্তির গভীর পড়াশোনা করা আছে বা গভীর নলেজ রয়েছে, তখন সেই ব্যক্তিকে আমরা এক কথায় কি বলবো? তখন ওই ব্যক্তিকে আমরা এক কথায় বলবো ভাষা তত্ত্ববিদ। বাংলায় আমরা কি বলবো? ভাষা তত্ত্ববিদ। ভাষা তত্ত্ববিদ, বাংলায় এটাকে আমরা বলবো ভাষা তত্ত্ববিদ। বা যার কোনো একটা ল্যাঙ্গুয়েজ বা কোনো একটা ভাষার উপর বিশেষ দক্ষতা রয়েছে, সেই ব্যক্তিকে আমরা বলবো ভাষা তত্ত্ববিদ। তো এটা তো আমরা করছি ইংরেজি, তো তার জন্য আমাদের তো আর বাংলায় ভাষা তত্ত্ববিদ লিখলে হবে না। এই ভাষা তত্ত্ববিদকে ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে বলা হয় ফিলোলজিস্ট। কি বলা হয়? ফিলোলজিস্ট। তো আমি স্পেলিংটা লিখে দিচ্ছি, কি হবে? ফিলোলজিস্ট, PHILO, ফিলোলজিস্ট, LOLOGIST, ফিলোলজিস্ট। তাহলে ফিলোলজিস্ট কাদেরকে বলা হয় বলো? যাদের কোনো ভাষার বিষয়ে বিশেষ জ্ঞান রয়েছে, ডিপ নলেজ রয়েছে, তাদেরকে আমরা বলবো ভাষাতত্ত্ববিদ, যেটাকে আমরা বলবো ফিলোলজিস্ট। ক্লিয়ার হলো কিনা বলো? তাহলে এ পার্সন হ্যাভিং ডিপ স্টাডি ইন এ ল্যাঙ্গুয়েজ, কোনো একজন ব্যক্তির যদি কোনো ভাষা সম্পর্কে বিশেষ জ্ঞান থাকে বা ডিপ স্টাডি করে থাকে কোনো ভাষা বিষয়ে, তখন সেই ব্যক্তিকে কি বলা হয়? ফিলোলজিস্ট বলা হয়। ঠিক আছে? যেমন আমরা যদি এক্সাম্পল দিই, এক্সাম্পলে আমরা এরকম লিখতে পারি যে ভাষাতত্ত্ববিদ বহু বছর ধরে গবেষণা করেছিলেন যে কিভাবে প্রাচীন সংস্কৃত ভাষা আধুনিক ভাষায় বিবর্তিত হয়েছে। মানে যদি আমি এক্সাম্পল বলি, তখন আমরা বলবো লজিস্ট দ্য ফিলোলজিস্ট দ্য ফিলোলজিস্ট মানে ভাষাতত্ত্ববিদ স্পেন্ড, কাটিয়েছে, মানে স্পেন্ট ইয়ার্স। স্পেন্ট ইয়ার্স কথার অর্থ হচ্ছে বছর পর বছর ধরে কাটিয়েছে। কিসের জন্য? স্টাডিং, স্টাডিং না, স্টাডিং হাউ অ্যানসিয়েন্ট সংস্কৃত, অ্যানসিয়েন্ট সংস্কৃত, অ্যানসিয়েন্ট সংস্কৃত ইভলভড, ইভলভড
ইনটু মডার্ন ল্যাঙ্গুয়েজ, ইনটু মডার্ন ল্যাঙ্গুয়েজ। তো এটা আমি একটা এক্সাম্পল লিখলাম। এটার বাংলা মানেটা এইরকম যে ভাষাতত্ত্ববিদ বহু বছর ধরে গবেষণা করেছিলেন যে কিভাবে প্রাচীন সংস্কৃত ভাষা আধুনিক ভাষায় বিবর্তিত হয়েছে। তো যাই হোক, এখানে আমি কি ইউজ করলাম, এখানে আমি ইউজ করলাম হচ্ছে ফিলোলজিস্ট। তো আমাদের এখানে কি বলতো, যত ডিটেল আমি পড়াচ্ছি জাস্ট তোমাকে শুনতে লাগবে বিষয়টাকে বোঝার জন্য, কিন্তু জাস্ট তুমি এখানে কি মনে রাখবে, তুমি এতটুকু মনে রাখবে যদি কোনো এই ধরনের ব্যক্তি থাকে যে ব্যক্তির কোনো ভাষা বা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বিশেষ জ্ঞান থাকে, সেই ব্যক্তিকে আমরা কি বলবো, ফিলোলজিস্ট। এতটুকু মনে রাখতে পারবে কিনা আমাকে বলো সবাই, ব্যাস এতটুকু মনে রাখতে পারবে কিনা সেটা বলো, যে কোনো ব্যক্তি যে ব্যক্তির ভাষা সম্পর্কে যদি ডিপ নলেজ থাকে, জ্ঞান থাকে, সেই ব্যক্তিটাকে আমরা এক কথায় কি বলবো, ফিলোলজিস্ট, যেটাকে বলা হয় ভাষা তত্ত্ববিদ। এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো সবাই, আমাকে বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, পরে যখন আমি কোশ্চেন করাবো, আজকেই কোশ্চেন করাবো, তখন দেখবে যে নিজেই প্রশ্নের উত্তর করতে পারবে। ঠিক আছে, পরে দেখো, পরে বিষয়টা এরকম এরকম অনেকেই থাকে না যে একসাথে অনেক কয়েকটা ভাষা অনর্গল ভাবে বলতে পারে। ধরো ইংলিশ জানে, তার সাথে সাথে হিন্দিও জানে, তার সাথে সাথে হিন্দি জানে, তার সাথে সাথে বেঙ্গলিও জানে, বাংলাও জানে, তার সাথে সাথে সংস্কৃতও জানে, চাইনিজ ল্যাঙ্গুয়েজও জানে, অ্যারাবিও জানে। তো সেই ব্যক্তিটাকে আমরা বলবো কি, বহু ভাষাবিদ। কি বলবো, বহু ভাষাবিদ। অর্থাৎ যে ব্যক্তি একই সাথে অনেক কয়েকটা ভাষায় পারদর্শী রয়েছে, সেই ব্যক্তিটাকে আমরা কি বলবো, সেই ব্যক্তিকে আমরা বলবো বহু ভাষাবিদ, বহু ভাষাবিদ। তো এটাই এখানে লেখা আছে। ওয়ান মানে যে, হু মানে একজন, হু মানে যে, নোস জানে, কি জানে, মেনি ল্যাঙ্গুয়েজেস, ল্যাঙ্গুয়েজ কথার অর্থ হচ্ছে ভাষা। এমন কোনো ব্যক্তি যে অনেক কয়েকটা ল্যাঙ্গুয়েজ একই সাথে জানে, তখন সেই ব্যক্তিটাকে কি বলা হয়, তখন সেই ব্যক্তিকে বলা হয় বহু ভাষাবিদ। তবে আমরা ইংরেজিতে কি বলবো, আমরা ইংরেজিতে বলবো পলিগ্লট। কি বলবো, পলিগ্লট, পিও এল ওয়াই, পলি, এই স্পেলিংটা উচ্চারণটা কি হবে, পলিগ্লট, GLOT, পলিগ্লট। আচ্ছা, অনেকেই তোমরা আছো, আর এরকম হয়ে যায় অনেক সময় যে উচ্চারণের সমস্যা হয়, স্যার কি উচ্চারণ বলবো, এটা পলিগ্লট, এরকম প্রোনাউন্সিয়েশনটা হবে। হ্যাঁ, পলিগ্লট। তাহলে পলিগ্লট কথার অর্থ কি, বহু ভাষাবিদ যিনি একই সাথে অনেক কয়েকটা ল্যাঙ্গুয়েজে পারদর্শী। যেমন এটাকে যদি আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের এরকম বলতে লাগবে, ধরো একজন বহু ভাষাবিদ হওয়ায় রাহুল অনায়াসে অনর্গল 5টি ভিন্ন ভাষায় কথা বলতে পারতো। মানে এই একটা এক্সাম্পল আমরা নিতে পারি। তো কি লিখবো, বিং, বিং এ পলিগট। দেখো আমি এখানে পলিগট শব্দটাকে ইউজ করছি। বিং এ পলিগ্লট মানে একজন বহু ভাষাবিদ হওয়ায়, কে, কাকে আমি বহু ভাষাবিদ বললাম, রাহুলকে। রাহুল ইজিলি, রাহুল ইজিলি managed to speak, managed to speak uh, five five different languages, five different languages ফ্লুয়েন্টলি লিখি, ফ্লুয়েন্টলি। মানে ব্যাপারটা কি, এটার বাংলাটা কি হলো, এটার বাংলাটা এরকম যে একজন বহু ভাষাবিদ হওয়ায়, বিং এ পলিগ্লট, একজন বহু ভাষাবিদ হওয়ায়, কে, রাহুল, রাহুল ইজিলি ম্যানেজড টু স্পিক 5 ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস ফ্লুয়েন্টলি। রাহুল অনায়াসে অনর্গল 5টি ভিন্ন ভাষায় কথা বলতে পারত। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমাদের মনে রাখতে লাগবে অনেকগুলি ভাষা যদি কোনো ব্যক্তি একই সাথে জানে, তাকে আমরা কি বলবো, পলিগ্লট। এবার প্রশ্ন হচ্ছে, স্যার এখান থেকে কোশ্চেন কেমন হবে? আমার পক্ষে তো এইভাবে জাস্ট আমি এতটুকু মনে রাখতে পারবো যে যে ব্যক্তিটা অনেক ধরনের ভাষা একই সাথে বলতে পারে তাকে পলিগ্লট বলে, এতটুকু আমি মনে রাখতে পারবো। কিন্তু বাট এই এক্সাম্পলগুলি তো আমাকে মনে রাখতে লাগবে। উত্তর হচ্ছে একদমই নয়। বিষয়কে বোঝানোর সুবিধার্থে আমি এক্সাম্পলগুলি নিচ্ছি,
কিন্তু তুমি এক্সাম্পলগুলিকে বুঝতে পারো কিংবা মনে রাখতে পারো সেটার উপর ডিপেন্ড করছে না। বিষয়টা ডিপেন্ড করছে তুমি এক্সাম্পলগুলো জাস্ট বুঝতে পারছো কিনা। ঠিক আছে, তার জন্য ঘাবড়ানোর ব্যাপার নেই। আমি তোমাদের কোশ্চেন আগে দেখাই যে কোশ্চেন কেমন হয়। কোশ্চেন কেমন হয় তার জন্য আমাদের প্রিপারেশনটা কেমন দরকার। ঠিক, তো ব্যাপারটা এই ধরনের যে তোমাদের দেখো এই কোশ্চেনটা যদি আমি তোমাকে বলি, কোশ্চেন নাম্বার 1 দেখো তো এই প্রশ্নটার উত্তর তোমরা করতে পারবে কিনা। পড়ো একটু কি লেখা আছে। ডক্টর সেন ইজ এ পার্সন, ডক্টর সেন একজন ব্যক্তি, হ্যাভিং ডিপ স্টাডি করেছে কিসে, ইন এ ল্যাঙ্গুয়েজ। তাহলে সেই ব্যক্তিটাকে আমরা কি বলবো, তাকে এক কথায় কিভাবে প্রকাশ করব বলো, কি বলবো? পলিগ্লট বলবো না ফিলোলজিস্ট? হ্যাঁ, ফিলোলজিস্ট বলবো। হ্যাঁ, তাকে আমরা বলবো ফিলোলজিস্ট। ব্যাস, এই অপশনটাকে তোমাকে ক্লিক করতে লাগবে। পরীক্ষায় কোশ্চেন এই ধরনের কোশ্চেন আসে, তাকে তোমাকে শুধু এই কোশ্চেনটাকে, এই অপশনটাকে কি করতে লাগবে, ক্লিক করতে লাগবে। ঠিক আছে, তো বিষয়কে মাথায় ঢোকানোর উদ্দেশ্যে আমি এইভাবে এক্সাম্পল নিয়ে ডিটেলসে বোঝাচ্ছি। ঠিক আছে, বাট তোমাকেও যে এত ডিটেলসে মনে রাখতে লাগবে এরকম ব্যাপার নয়। ঠিক আছে, তো ঘাবড়ানোর ব্যাপার নেই। যখন কোশ্চেন আমি এখানে দিয়ে দেবো দেখবে যে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেনের উত্তর বলো, 2 নাম্বারটার উত্তর বলো তো। উইথ দ্য অ্যাবিলিটি টু স্পিক ফ্লুয়েন্টলি ইন ইংলিশ, মানে কি আছে, দক্ষতা রয়েছে। কিসের দক্ষতা রয়েছে? বলার দক্ষতা আছে। কি বলার দক্ষতা আছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলার দক্ষতা আছে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কথা বলার দক্ষতা আছে, হিন্দি ল্যাঙ্গুয়েজে কথা বলার দক্ষতা আছে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কথা বলার দক্ষতা আছে। রাজ ইজ ওয়ান হু নোস মেনি ল্যাঙ্গুয়েজ, রাজ অনেক ল্যাঙ্গুয়েজ জানে। তাহলে এটাকে আমরা এক কথায় কিভাবে প্রকাশ করবো বলো, কি বলবো? তা পলিগ্লট হবে স্যার। পলিগ্লট। হ্যাঁ, পলিগ্লট। হ্যাঁ, হ্যাঁ, এটাকে আমরা বলবো পলিগ্লট। তো এই ধরনেরই প্রশ্ন পরীক্ষায় আসে। জাস্ট তোমাকে ডিটেলসে আমার সাথে সাথে পড়াশোনাটুকু করতে লাগবে। ঠিক আছে, বাট অত ডিটেলসে এক্সাম্পল মনে রাখতে লাগবে এরকম কোনো ব্যাপার নেই। জাস্ট তুমি আমার সাথে পড়ো, দেখবে যে আজকেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে। ঠিক আছে, আমি চলে আসছি মেইন পড়াশোনার স্ট্রিমে আবার। তো ঘাবড়ানোর ব্যাপার নেই। অনেকের মনে হতে পারে এগুলা তো মনে থাকে না, এগুলা কিভাবে কি করব। জাস্ট ক্লাস করো, দেখবে যে পরীক্ষায় নম্বর পাওয়ানোর দায়িত্ব আমার, কিন্তু ক্লাস করার দায়িত্ব তোমার। নেক্সট আমরা যেটা পড়বো, নেক্সট আমাদের পড়তে লাগবে, ধরো আমি বলছি কোনো একজন ব্যক্তি এরকম আছে যার কোনো বিষয়ে মানে অনেক এক্সপিরিয়েন্স রয়েছে বা অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে। থাকে না, অনেক ডক্টর এরকম থাকে যাদের অনেক দিনের এক্সপিরিয়েন্স থাকে, অনেক টিচার এরকম থাকে তাদের পড়ানোর কোয়ালিটি আলাদা থাকে, তাদের অনেক বছরের পড়ানোর কোয়ালিটি, অনেক বছর পড়ানোর এক্সপিরিয়েন্স থাকে। ঠিক আছে, তো যাদের অনেক বিজনেসম্যান থাকে তাদের পার্টিকুলার বিজনেসে অনেক বছরের ওই বিজনেস করার পলিসি, বিজনেস করার টেকনিক সমস্ত কিছু জানা রয়েছে, অর্থাৎ তারও অনেক ধরনের অনেক বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। তো কোনো একজন ব্যক্তি, যদি কোনো ব্যক্তির অনেক বছরের এক্সপিরিয়েন্স থাকে, মানে দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থাকে, তখন সেই ব্যক্তিকে আমরা এক কথায় বলি অভিজ্ঞ ব্যক্তি। তাই না? আমরা কি বলে থাকি? আমরা বলে থাকি অভিজ্ঞ ব্যক্তি, তার এই বিষয়ে যথেষ্ট নলেজ রয়েছে, অনেক জ্ঞান রয়েছে, আমরা বলি না অভিজ্ঞ ব্যক্তি। তো ওই অভিজ্ঞ ব্যক্তিকে ইংরেজিতে আমরা বলবো ভেটেরান। কি বলবো? ভেটেরান, VETERAN, ভেটেরান। কি বলা হয়? ভেটেরান বলা হয়। তো ওটাই এখানে বলা হয়েছে, ওয়ান উইথ লং এক্সপিরিয়েন্স, এমন একজন যার যার কি আছে, দীর্ঘদিনের কি আছে, এক্সপিরিয়েন্স আছে। এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা আছে, দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে কোনো বিষয়ে, কোনো একজন ব্যক্তির দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। তাহলে সেই ব্যক্তিটাকে আমরা কি বলবো, সেই ব্যক্তিকে আমরা কি বলবো, সেই ব্যক্তিকে আমরা বলবো ভেটেরান। তাহলে ভেটেরান পড়ো, আমার সাথে সাথে উচ্চারণ করো ভেটেরান, তা না হলে হচ্ছে তোমরা কিন্তু মানে এটা পড়তে লাগবে আমার সাথে সাথে, ভেটেরান। ঠিক আছে, ভেটেরান। তো আমরা যদি এটা এক্সাম্পলের সাহায্যে পড়ার চেষ্টা করি তাহলে আমাদের এইরকম বলতে লাগবে, ধরো 30 বছরের অভিজ্ঞ শিক্ষক হয় মিস্টার, কি দেবো, কোনো একটা টাইটেল নিয়ে নিই, কোনো একটা সারনেম নিয়ে নিই, মিস্টার রায় খুব ভালো করেই জানেন কিভাবে একটি অশান্ত শ্রেণীকক্ষ সামলাতে হয়। 30 বছরের অভিজ্ঞ শিক্ষক হয় মিস্টার রায় খুব ভালো করেই জানেন কিভাবে একটি অশান্ত শ্রেণীকক্ষ সামলাতে হয়। তো সেটাকে যদি আমি ইংরেজিতে ট্রান্সলেট করে বলি তাহলে আমাকে এইরকমটা বলতে লাগবে, অ্যাজ এ ভেটেরান টিচার, অ্যাজ এ ভেটেরান টিচার, অ্যাজ এ ভেটেরান
টিচার। তাহলে ভেটারান শব্দটা আমি কিন্তু এখানে ইউজ করেছি, দেখেছো? ভেটারান, অ্যাজ এ ভেটারান টিচার। ভেটারান টিচার মানে দীর্ঘদিনের কি আছে, অভিজ্ঞতা রয়েছে, এক্সপিরিয়েন্স আছে। কত বছরের? বললাম 30 বছরের, অফ 30 ইয়ার্স। 30 বছরের, অফ 30 ইয়ার্স। 30 বছরের অভিজ্ঞতা রয়েছে কার? মিস্টার মিস্টার রায় বলে দিই, মিস্টার রায়। মিস্টার রায় তিনি একজন টিচার, তার অনেক বছরের 30 বছরের অভিজ্ঞতা রয়েছে। তার জন্য সে কি জানে? নোস, তার জানা আছে। এক্স্যাক্টলি মানে ঠিকঠাকভাবে তার জানা আছে। কি জানা আছে? এক্স্যাক্টলি ঠিকঠাকভাবে তার জানা আছে। হাউ মানে কিভাবে। হাউ টু হ্যান্ডেল মানে কিভাবে নিয়ন্ত্রণ করতে লাগবে, কিভাবে সামলাতে লাগবে। হাউ টু হ্যান্ডেল কিভাবে সামলাতে লাগবে। হাউ টু হ্যান্ডেল অশান্ত ক্লাসরুম। এটাকে ইংরেজিতে কি বলবো? অশান্ত ক্লাসরুমকে ইংরেজিতে আমরা এরকম বলতে পারি এ রাউডি। সিনেমা দেখেছো না, রাউডি রাথোর? হ্যাঁ, রাউডি। রাউডি কথার অর্থ হচ্ছে অশান্ত। হ্যাঁ, রাউডি। রাউডি কথার অর্থ হচ্ছে অশান্ত। অশান্ত, রাউডি। রাউডি ক্লাসরুম, রাউডি ক্লাসরুম। বুঝতে পেরেছো? তার মানে মিস্টার রায় একজন কি ভেটারান টিচার। ভেটারান মানে অনেক দিনের অভিজ্ঞ শিক্ষক, তার প্রচুর এক্সপিরিয়েন্স আছে কিভাবে একটা রাউডি ক্লাসরুমকে, অর্থাৎ অশান্ত ক্লাসরুমকে হ্যান্ডেল করতে হবে, অর্থাৎ সামলাতে হবে, তার বিষয়ে সেই বিষয়টা সে খুব ভালো মতো জানে। তো যাই হোক, তাহলে ভেটারান কথার অর্থ কি? ভেটারান কথার অর্থ হচ্ছে এমন একজন ব্যক্তি যার কোনো বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। তাহলে আমরা 3টা জিনিস পড়লাম, মনে আছে তো? ঠিক। পরে দেখো, পরে আমি বলি যেমন একটা যদি বলি এরকম, অগ্রদূত। এই শব্দটা শুনছো তোমরা? অগ্রদূত, অগ্রদূত, অগ্রদূত বাংলায় আমরা বলে থাকি। অগ্রদূত কথার অর্থ হচ্ছে যিনি পথ দেখান, যিনি সামনে এগিয়ে নিয়ে যান, উনাকে কি বলা হয়? অগ্রদূত বলা হয়, তাই তো? মানে যে ব্যক্তি প্রথম কোনো একটা কাজ করেছে এবং তাকে অনুসরণ করে আমরা কাজ করে থাকি, যে ব্যক্তি প্রথম ওই কাজটা করেছেন তাকে আমরা কি বলে থাকি? অগ্রদূত বলে থাকি। যাকে আমরা ইংরেজিতে কি বলবো? ইংরেজিতে আমরা বলবো, আচ্ছা প্রোনাউন্সিয়েশনটা করো তো তোমরা। এটার প্রোনাউন্সিয়েশনটা তোমরা করবে, আমি স্পেলিংটা লিখে দিচ্ছি, ঠিক আছে? তোমরা বলবে যে এটার উচ্চারণটা কি হবে। PION ER, PION ER কি হবে উচ্চারণ বলো? এই উচ্চারণটা অনেকে ভুল করবে, তার জন্য আমি বলছি, এখানে ক্লাসে ঠিক করে নিতে লাগবে। এই প্রোনাউন্সিয়েশনটা কিরকম হবে বলো? স্যার পিওনিয়ার। পিওনিয়ার ঠিক এই উচ্চারণটা হবে না। এই উচ্চারণটা তোমাদের ঠিকঠাক করতে লাগবে ভাই। পাই, প্রথমে পাই, PI-তে পাই আসে। ONE, ওনি, ওনি। ER-তে আবার আসবে আর। তাহলে প্রোনাউন্সিয়েশনটা কি হলো? পাইওনিয়ার, পাইওনিয়ার। পিওনিয়ার হবে না, ঠিক আছে? অনেকে পিওনিয়ারই বলবে, বাট পিওনিয়ার প্রোনাউন্সিয়েশনটা আসে না এটার, ঠিক আছে? তো এটা কি হবে? পাইওনিয়ার। পাইওনিয়ার মানে তাড়াতাড়ি উচ্চারণ করতে লাগবে, পাইওনিয়ার, ঠিক আছে? তো যাই হোক, আমাদের তো ওই ইংলিশ ম্যানদের মতো উচ্চারণ করার প্রয়োজন নেই, বাট তারপরও যতটুকু না করলেই নয়, অতটুকু করতে লাগবে, পাইওনিয়ার। তাহলে পাইওনিয়ার বিষয়টা কিরকম হলো? পাইওনিয়ার হচ্ছে অগ্রদূত, যিনি কোনো একটা কাজ প্রথম করেছেন। যেমন আমরা যদি এক্সাম্পল দিয়ে বলি, তাহলে ব্যাপারটা এরকম বলতে হয়। আচ্ছা, রেডিও তরঙ্গ সম্পর্কে প্রথম গবেষণা কে করেছে বলো তো? রেডিও তরঙ্গ, রেডিও তরঙ্গ সম্পর্কে প্রথম গবেষণা করেছেন আমাদের ভারতীয় বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। আমাদের ভারতীয় বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, জগদীশ চন্দ্র বসু, ঠিক আছে? তো রেডিও তরঙ্গ নিয়ে যেহেতু জগদীশ চন্দ্র বসু প্রথম গবেষণা করেছেন, তার জন্য জগদীশ চন্দ্র বসু হলেন অগ্রদূত, ঠিক আছে? তো এটাকে যদি এক্সাম্পলে আমরা বলি, তাহলে আমাদের বলতে লাগবে যে জগদীশ চন্দ্র বসু রেডিও তরঙ্গ গবেষণার ক্ষেত্রে একজন অগ্রদূত ছিলেন। তো
তো এটাকে যদি ইংরেজিতে বলি তাহলে আমাদের কি লিখতে লাগবে? জগদীশ জগদীশ চন্দ্র বোস জগদীশ চন্দ্র বোস জগদীশ চন্দ্র বোস কি ছিলেন? ওয়াস এ পাইওনিয়ার। স্পেলিংটা কি হবে? PIO, হ্যাঁ, PIONE, পিআইতে পাই ও নি, আরতে আর, পাইওনিয়ার। ঠিক আছে? কিসের জন্য? ইন দা ইনভেস্টিগেশন ইন দা ইনভেস্টিগেশন ইন দা ইনভেস্টিগেশন কিসের তদন্তে? অব রেডিও ওয়েভস, রেডিও তরঙ্গ, অব রেডিও ওয়েভস। তার মানে কোনো একজন ব্যক্তি যিনি প্রথম কাজটা করবেন, যিনি প্রথম অনুসন্ধান করবেন, সেই ব্যক্তিকেই আমরা কি বলবো? অগ্রদূত। ক্লিয়ার হলো কিনা অগ্রদূত কাকে বলবো আমরা? সবার কাছে ক্লিয়ার হয়েছে বলো? আর ওটাকে হ্যাঁ ইংরেজি স্যার। পাইওনিয়ার। হ্যাঁ, তাহলে ওয়ান হু ডাজ সামথিং ফার্স্ট, একজন হু যে ডাজ সামথিং ফার্স্ট, যে প্রথম কোনো কিছু করে তাকে আমরা কি বলবো? পাইওনিয়ার বা অগ্রদূত বলে থাকবো। এটা আমরা শিখলাম। নেক্সট আমাদের যেটা পড়তে লাগবে, আচ্ছা তোমরা জ্যোতির্বিজ্ঞানী জানো তো? জ্যোতির্বিজ্ঞানী 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 তো জ্যোতির্বিজ্ঞানী হচ্ছে মানে যিনি সেলেস্টিয়াল বডিস নিয়ে স্টাডি করেন, যার দক্ষতা রয়েছে তাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞানী। জ্যোতির্বিজ্ঞানী সবাই জানো আশা করি, তাই না? তো এটা যদি আমরা এক্সাম্পল বলি তাহলে আমরা বলবো যে এরকম, যে জ্যোতির্বিজ্ঞানীটি বিশাল টেলিস্কোপ ব্যবহার করে আমাদের সৌরজগতের বাইরে একটি নতুন বহির্গ্রহ আবিষ্কার করেছেন। এরকম একটা এক্সাম্পল আমরা নিতে পারি। তো যাই হোক, জ্যোতির্বিজ্ঞানী যেহেতু তোমরা জানো, এটা আমি আর অত ডিটেল বলছি না। তো এটাকে ইংরেজিতে কি বলা হয় বলো তো? জ্যোতির্বিজ্ঞানীকে ইংরেজিতে কি বলা হয় বলো? অ্যাস্ট্রোনোমার। কি বলা হয়? অ্যাস্ট্রোনোমার। অ্যাস্ট্রোনোমার অ্যাস্ট্রোনোমার জ্যোতির্বিজ্ঞানী, অ্যাস্ট্রোনোমার। এটা অনেক সময় দেয় পরীক্ষায়। নেক্সট দেখো, কীট পতঙ্গ সংক্রান্ত পড়াশোনা। ইনসেক্টস কথার অর্থ হচ্ছে কীট পতঙ্গ। হ্যাঁ, ইনসেক্টস কথার অর্থ হচ্ছে কীট পতঙ্গ। কীট পতঙ্গ সংক্রান্ত যে স্টাডি, কীট পতঙ্গ সংক্রান্ত যে পড়াশোনা, এই পড়াশোনাকে বলা হয় এন্টোমোলজি। কি বলা হয়? এন্টোমোলজি। দ্য সায়েন্টিফিক স্টাডি, বিজ্ঞানসম্মত পড়াশোনা কি বিষয়ে? অব ইনসেক্টস, পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞানসম্মত যে পড়াশোনা তাকে বলা হবে এন্টোমোলজি। ENTO, এন্টো, মো লজি। আচ্ছা, তোমরা মনে রাখবে, হ্যাঁ, লজি যে শব্দটা, লজি এটা আসছে লোগোস থেকে। লোগোস, যার অর্থ হচ্ছে পড়াশোনা, স্টাডি, যার অর্থ হচ্ছে স্টাডি বা পড়াশোনা। তোমরা যদি কোথাও লজি শব্দটাকে দেখো, তার মানে বুঝে যাবে যে ওটা মানে হচ্ছে পড়াশোনা। ঠিক আছে? যেমন বায়োলজি, লজি শব্দটা পিছনে আছে, তাই তো? তো এন্টোমোলজি, পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হবে? এন্টোমোলজি বলা হবে। যেমন এক্সাম্পল যদি আমরা দিই তাহলে এই ব্যাপারটা এরকম বলতে পারি, তুমি যদি কীটপতঙ্গের আচরণের ধরন নিয়ে পড়াশোনা করতে চাও তবে তোমার কীটপতঙ্গের একটি কোর্স করা উচিত, বলতে পারি আমরা। তো এটাকে ইংরেজিতে আমরা যদি বলি, দেন আমাদের বলতে লাগবে ইফ ইউ ওয়ান্ট টু স্টাডি, যদি তুমি স্টাডি করতে চাও কি নিয়ে? দ্য বিহেভিয়ার প্যাটার্নস অফ ইনসেক্টস, ইনসেক্টসের বিহেভিয়ারাল প্যাটার্ন নিয়ে, ইউ শুড টেক এ কোর্স ইন এন্টোমোলজি। তাহলে তোমার এন্টোমোলজিতে কি করতে লাগবে? একটা কোর্স করতে লাগবে। ঠিক আছে? তো যাই হোক, বুঝতে পারছো যে পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞানসম্মত যে স্টাডি বা পড়াশোনা সেটাকে আমরা কি বলবো? এন্টোমোলজি বলবো। নেক্সট দেখো,
যদি এমন কোনো ব্যক্তি হয় যার কোনো ভুল হয় না, যদি এমন কোনো ব্যক্তি হয় যার কোনো ভুল হয় না, বা যে জীবনে কোনোদিন ব্যর্থ হয় নাই আর কি, বা জীবনে কখনো ভুল করে নাই, তখন সেই ব্যক্তিকে আমরা বলবো অভ্রান্ত। ঠিক আছে? তো এটাকে এক কথায় আমরা কি বলবো, তখন সেই ব্যক্তিকে এক কথায় আমরা বলবো ইনফ্যালিবল। কি বলবো? ইনফ্যালিবল। INFALLIBL, ইনফ্যালিবল। কি বলবো? ইনফ্যালিবল। বলো তো এটা হলে কত না ভালো হইতো দীপান্বিতা, এটা হলে খুব ভালো হতো না? বলো তো। ইনফ্যালিবল মানে এমন ব্যক্তি যে জীবনে কোনোদিন ভুল করে নাই, এমন ব্যক্তি যে জীবনে কোনোদিন ফেলিওর হয় নাই, অর্থাৎ ব্যর্থ হয় নাই, সেই ব্যক্তিকে আমরা বলবো ইনফ্যালিবল। মনে থাকবে কিনা বলো? এটা মনে থাকা উচিত। মনীষের মনে থাকবে না ভাই? বলো। থাকবে আশা করি দাদা। হ্যাঁ, এটা মনে রাখতে লাগবে, কারণ তুমি জীবনে কোনোদিন ফেলিওর হয় না। না দাদা, এটা তো ভুল ধারণা। ওটা ওটা ইনফ্যালিবল। তো কোনো মানুষই অ্যাকচুয়ালি, আমি এখানে যে এক্সাম্পলটা দিব সেটা একটা আলাদা ধরনের এক্সাম্পল দিব, যে কোনো মানুষই অভ্রান্ত নয়, মানে কোনো মানুষই ইনফ্যালিবল নয়। আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে ভুল করি। এই লাইনটাই আমি এখানে এক্সাম্পলে লিখবো। বুঝতে পেরেছ? তো যাই হোক, তোমার মনের বাসনা পূর্ণ হলো। নো হিউম্যান, নো হিউম্যান বিং, নো হিউম্যান বিং ইজ ইনফ্যালিবল। মানে কোনো মানুষই কোনো মানুষই অভ্রান্ত নয়, বা কোনো মানুষই ইনফ্যালিবল নয়। কেন ইনফ্যালিবল নয়? কারণ হচ্ছে উই, আমরা, উই অল মেক মিস্টেক্স, মেক মিস্টেক্স, মিস্টেক্স at some point, at some point, at some point in our lives, in our lives। তাই কিনা বলো ভাই? এটাই তো চিরন্ত সত্য কথা, তাই না? মানে আমরা কোনো মানুষই অভ্রান্ত নয়, আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় কি করি, ভুল করছি আর কি। তো যাই হোক, ইনফ্যালিবলটা কিন্তু জাস্ট আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের জন্য পড়তে লাগবে, এটা প্র্যাকটিক্যালি প্রযোজ্য নয়। নেক্সট আমরা দেখব, নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই ধরনের ওয়ান হু ক্যান নট বি কারেক্টেড, ওয়ান হু ক্যান নট বি কারেক্টেড, মানে সংশোধনের অতীত বলতে গেলে, অর্থাৎ যাকে সংশোধন করা যায় না, যাকে সংশোধন করা যাবে না, সেটাকে আমরা বলবো সংশোধনের অতীত। জানো অনেক সময় এরকম হয় না, মানে অনেকে আছে বহুবার, মানে কোনো একটা সমস্যা তৈরি করেছে, বা কোনো একটা অন্যায় করেছে, তার জন্য অনেকবার সে শাস্তি পেয়েছে, তারপরও তাকে সংশোধন করা গেল না। যেমন আরেকটা এক্সাম্পল আমি তোমাদের বলতে পারি, অনেক স্টুডেন্ট এরকম থাকে না স্কুলের, ওকে টিচার যতই পিটাক আর যতই যা কিছুই বলুক, বাড়ির গার্জিয়ান যা কিছুই বলুক, ও স্কুল থেকে পালাবেই, 2-3 পিরিয়ডের পর পালাবেই। থাকে কি না এরকম বলো স্কুল? তো ওই ছেলেটাকে আমরা কি বলি, তোকে আর পরিবর্তন করা গেল না রে, তুই আর পরিবর্তন হবিই না, তখন তাকে বলা হয় ইনকারেজেবল। কি বলা হয়? ইনকারেজেবল। ওয়ান হু ক্যান নট বি কারেক্টেড, যাকে কি করা যাবে না, সংশোধন করা যায় না, তাকে বলা হবে ইনকারেজেবল। খুব ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলছি, ইনকারেজেবল, যাকে সংশোধন করা সম্ভব নয়, যে ইনকারেজেবল, INCORRIGIBLE, ইনকারেজেবল। ঠিক আছে? তো এটাই আমরা এক্সাম্পল নিতে পারি, যে বহুবার শাস্তি পাওয়া সত্ত্বেও
সংশোধনাতীত বা সংশোধনের অতীত বা যাকে সংশোধন করা যাবে না, এরকম ছেলেটা ক্লাস পালিয়েই চললো, এটা আমরা বলতে পারি। আর ডেসপাইট বিং পানিশড মাল্টিপল টাইমস, অনেকবার পানিশড পাওয়া সত্ত্বেও, দ্য ইনকারেজিবল বয়, ইনকারেজিবল বয় মানে হচ্ছে তোমার যাকে সংশোধন করা গেল না এরকম বালক, কেপ্ট বাঙ্কিং ক্লাসেস, অর্থাৎ ক্লাস বাঙ্ক সে করবেই, অর্থাৎ ক্লাস থেকে সে পালাবেই। তো যাই হোক, ইনকারেজিবল এইটার মানে তোমরা কিন্তু বুঝতে পেরেছো। নেক্সট দেখো, ব্যাপারটা এইরকম, যাকে যে অপরাজেয়, যাকে পরাজয় করা যায় না, দ্যাট হুইচ ক্যান নট বি কনকিউরড, যাকে পরাজয় করা যায় না, পরাজিত করা যায় না, যাকে পরাজিত করা যায় না, তাকে বলা হয় অজেয়। অজেয় বা অপরাজেয় বলে না, অপরাজেয় বা অজেয় বলা হয়, অপরাজেয়, বা এটাকে আমরা বলতে পারি অজেয়, অজেয় বা অপরাজেয়, তাই তো। তো এটাকেই আমরা যদি ইংরেজিতে বলি তাহলে আমাদের বলতে লাগবে এক কথায় আইএন, ইন, ভিআইএন, ভিন, সিবল, সিআইবিএল, ইনভিনসিবল। কি বললাম, উচ্চারণটা কি হবে? ইনভিনসিবল, ইনভিনসিবল, কি আমরা বলবো? ইনভিনসিবল। ইনভিনসিবল, ঠিক আছে? এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো সবাই? আমরা ইনভিনসিবল। হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা, দেখি যতদূর করলাম এর উপর থেকে কিছু কোশ্চেন করাই দিই আগে, তা নাহলে মনে থাকবে না এগুলা। দেখি উত্তর করো তো, 3 নাম্বার প্রশ্নটার উত্তর করো। সরি, 3 নাম্বার প্রশ্নটার উত্তর করো দেখি। ভেটেরান হবে দাদা। হুম? ভেটেরান। হুম, ভেটেরান। বাকিরা বলো। স্যার অপশন ডি। হ্যাঁ, দ্য কোম্পানি ইজ লুকিং ফর ওয়ান উইথ লং এক্সপিরিয়েন্স, এই যে লং এক্সপিরিয়েন্স, দীর্ঘদিনের অভিজ্ঞতা, ইন দ্য ফিল্ড অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ওই কোম্পানির কি আছে? দ্য কোম্পানি ইজ লুকিং ফর ওয়ান, হ্যাঁ আচ্ছা, ওই কোম্পানিটা এমন একটা কোম্পানি যার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ফিল্ডে দীর্ঘদিনের কি আছে? এক্সপিরিয়েন্স আছে, দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তাই না? তো সেই অনুযায়ী তাকে আমরা বলবো ভেটারান। দেখতে পাচ্ছ, বুঝতে পারছো যে কিভাবে উত্তরগুলা করতে লাগবে? জাস্ট ওই জন্য তো ঘাবড়ানোর ব্যাপার নাই, কিন্তু আমার ডিটেল পড়াতেই লাগবে যাতে তোমাদের এটা মাইন্ডে সেট হয়। চলো তারপরে প্রশ্নটার উত্তর করো দেখি। অপশন এ পায়োনিয়ার। ডক্টর রাধাকৃষ্ণন was one who does something first in the field of modern Indian philosophy. ডক্টর রাধাকৃষ্ণন এমন একজন যিনি মডার্ন ইন্ডিয়ান ফিলোসফিতে ফিল্ডে প্রথম ছিলেন, অর্থাৎ অগ্রদূত, তাই না? সেটাকে আমরা কি বলবো? পাইওনিয়ার, পাইওনিয়ার। পাইওনিয়ার। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ যে মোটামুটি তোমাকে কি বলতো একবার পড়ে নিয়ে তারপর প্র্যাকটিস করতে লাগবে, তাহলে এই জিনিসগুলো মনে পড়ে যায়, এমন না, এমন কঠিন নয়। নেক্সট কোশ্চেনের উত্তর দাও দেখি, নেক্সট কোশ্চেনের উত্তর দাও, পরের প্রশ্নটার উত্তর দাও। অ্যাস্ট্রোনমার। স্যার অ্যাস্ট্রোনমার। এন্টোমোলজি হবে না? ভালো করে পড়ো সবাই, এটা কি লেখা আছে বলো তো? যারা অ্যাস্ট্রোনমার বলছো, অপশন দেখে বললে হবে না শুধু, আমিও তো গুলিয়ে দিয়েছি, প্রথম দিকে 2-1টা ওই রকম দিয়েছি, পরের দিকে একটার সাথে একটা কানেক্ট হয়ে যাবে, দেখো।
স্টাডি অফ ইনসেক্টস, ইনসেক্টস মানে কি পতঙ্গ, পতঙ্গ সংক্রান্ত সায়েন্টিফিক স্টাডি, বিজ্ঞানসম্মত পড়াশোনাটাকে কি বলা হয়? এন্টোমোলজি। এন্টোমোলজি, রাইট, এন্টোমোলজি মানে স্যার অপশন এ। হ্যাঁ, অপশন এ কেন ভাই? অপশন এ কেন আবার বলো, দেখো অপশন এ। স্যার সি সি সি। হ্যাঁ, অপশন সি হবে, কারণ হচ্ছে ডিউরিং স্যার হিজ 5 নাম্বারটা ভাবছিলাম তো। অমিত ডেভেলপড এ কিন ইন্টারেস্ট। এই কিন কথার অর্থ কি বলতো? কিন কথার অর্থ হচ্ছে তীব্র। আমরা বলি ভেরি, বলি না ভেরি, ভেরি গুড বলে থাকি কি না, খুব ভালো। এই যে ভেরি আর কিন সমার্থক শব্দ। কিন মানে হচ্ছে তীক্ষ্ণ বা তীব্র, এই অর্থে ব্যবহার হয়। কিন ইন্টারেস্ট মানে প্রবল ইচ্ছা। কিন মানে খুব ইন্টারেস্ট, ভেরি ইন্টারেস্ট, কিন ইন্টারেস্ট ইন দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ইনসেক্টস। তাহলে ইনসেক্টসের সম্পর্কে সায়েন্টিফিক স্টাডিতে অমিতের কি আছে? কিন ইন্টারেস্ট আছে। তো যাই হোক, তাহলে কোন বিষয়? এটাকে আমরা বলবো এন্টোমোলজি, অর্থাৎ পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞান। নেক্সট প্রশ্নের উত্তর দাও দেখি, পরেরটা। এটা বলো, হিউম্যান স্যার বিং। ইনফেলিবেল। হ্যাঁ, কোনটা হবে বলো তো? হিউম্যান, অপশন বি হবে দাদা, ইনফেলিবল। ইনফেলিবল। হ্যাঁ, হিউম্যান বিং ক্যান ট্রাই দেয়ার বেস্ট, মানে মানুষ তো তার বেস্ট মানে তার ট্রাই করেই, বাট নো ওয়ান ইজ ফ্রি ফ্রম অল মিস্টেক্স অ্যান্ড ফেলিওর। মানে কেউই এরকম নাই যে তার সমস্ত মিস্টেক বা ব্যর্থতা থেকে ছাড় পেয়েছে, ব্যাপারটা এরকম, তাই না? কারণ না সবারই কিছু না কিছু ভুল হয়ে থাকবে। তো সেটাকে কি বলা হয়? ইনফ্যালিবল, ইনফ্যালিবল। নেক্সট কোশ্চেনের উত্তর করো দেখি, পরের প্রশ্নটা বলো। দাদা অপশন এ। এটা ইনকারেজেবল। ইনকারেজেবল স্যার। তাহলে এই নামটা হবে। হ্যাঁ, ইনকারেজেবল, ঠিক। The teacher realized that the boy's bad habit of lying one which cannot be corrected, মানে তার একটা ব্যাড হ্যাবিট ছিল বালকটার। দ্য টিচার রিয়েলাইজ দ্যাট দ্য বয়েজ ব্যাড হ্যাবিট অফ লাইং ওয়াজ ওয়ান হুইচ ক্যান নট বি কারেক্টেড, মানে ওই দোষটাকে কি করতে পারে নাই, কারেক্ট করতে পারে নাই, সংশোধন করতে পারে নাই। তার মানে কি ইনকারেজেবল, অসংশোধনীয় বা যার সংশোধন করা সম্ভব নয়, ইনকারেজেবল। আশা করি এতদূর বুঝতে পেরেছো। দেখো বললাম না যে তোমাদের জাস্ট একটু পড়তে লাগবে আর কোশ্চেন আনসার করতে লাগবে, দেখবে যে জিনিস মাথায় ঢুকে গেছে, তাই না? আচ্ছা, নেক্সট আমরা যেটা করব, ইনকারেজেবল অবধি করলাম। তারপরে দেখো এখানে, তার আগে কি করেছে, এটা করলাম হচ্ছে ইনভিনসিবলটাও হয়ে গেছে। আচ্ছা, নেক্সট দেখো, এটা ভালো, পরেরটা, ওয়ান হু ইজ ইজিলি ডিসিভড। মানে ব্যাপারটা হচ্ছে অতি সরল, অতি সরল, অতি সরল মানে খুবই অতি সরল, মানে যাকে সহজে ঠকানো যায়, এমন সরল বা এমন সরল যাকে কি করে সহজেই ঠকানো যায়, ঠিক আছে? তখন সেটাকে বলা হয় গালিবাল। কি বলা হবে? তখন সেটাকে বলা হয় গালিবাল, গালিবাল। স্পেলিংটা কিরকম হবে? জি ইউ ডাবল এল আই, ডাবল এল আই বি এল ই, গালিবাল। উচ্চারণটা কেমন হবে বলো? গালি, গালিবাল, 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 গালিবাল। গালিবাল কথার অর্থ হচ্ছে মানে অতি সরল, যাকে সহজে কি করা যায়, ঠকানো যায়। তাহলে ওয়ান হু ইজ ইজিলি ডিসিভড, মানে যাকে সহজে প্রতারণা করা যায়, ঠকানো যায়, তাকে আমরা কি বলবো? গালিবাল বলবো, গালিবাল, ঠিক আছে? যেমন এক্সাম্পল আমরা বলতে পারি যে প্রতারকরা অতি সরল প্রবীণ মানুষদের নিশানা করত এবং তাদের ব্যাংকের তথ্য শেয়ার করতে রাজি করিয়ে ফেলতো। ব্যাপারটা এরকম, তাই না? যাই হোক, যারা অতি সরল তাদেরকে আমরা কি বলবো? এক কথায় গালিবেল বলবো। নেক্সট দেখো, মার্ডার অফ ওয়ানস ব্রাদার। এটা এর আগে করিয়েছিলাম তোমাদের বাকিদের, বলো তো মনীষ, বলো ভাই, তোমাদের এটা হয়ে গেছে? দাদা ভুলে গেছি এটা।
হ্যাঁ, The patricide. গুড, ফ্যাট্রিসাইড বলা হয়। ফ্যাট্রিসাইড মানে ব্যাপারটা হচ্ছে ভাতৃ হত্যা, যে ভাইকে হত্যা করে, ভাতৃ হত্যা, ভাতৃ হত্যা, সেটাকে বলা হয় ফ্যাট্রিসাইড। প্যাট্রিসাইড, ফ্যাট্রিসাইড মনে নাই এগুলা তোমাদের? করিয়েছিলাম তো, যাই হোক। আচ্ছা, ফ্যাট্রিসাইড বলা হবে, কি বলা হবে? ফ্যাট্রিসাইড বলা হবে, ফ্যাট্রিসাইড, ফ্যাট্রিসাইড, ঠিক আছে? যে আহ, নিজের ভাইকে, যে নিজের ভাইকে কি করে হত্যা করে তাকে কি বলা হয়? ফ্যাট্রিসাইড বলা হবে। যেমন একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা এরকম হবে, সিংহাসনের ইতিহাস ভাতৃ হত্যায় ভরা, তাই না? যেখানে রাজারা শাসক হওয়ার জন্য নিজের ভাইদের হত্যা করেছিলেন। বলা যাবে যাবে কিনা বলো তো? ইতিহাসে তাই তো হয়েছে, ইতিহাস যদি তোমরা পড়ে থাকো। তো যাই হোক, এটা হচ্ছে ফ্যাট্রিসাইড, হ্যাঁ, ফ্যাট্রিসাইড। তারপর মার্ডার অফ ওয়াইফ, মার্ডার অফ ওয়াইফ, এটাকে কি বলবো আমরা? বাংলায় এটাকে আমরা বলবো পত্নী হত্যা। পত্নী কথার অর্থ হচ্ছে ওয়াইফ, পত্নী হত্যা। তখন এটাকে আমরা বলবো এক কথায়, আচ্ছা আমি লিখে দিচ্ছি, উচ্চারণটা তোমরা করবে, হ্যাঁ, কারণ উচ্চারণটাও খুব ইম্পর্টেন্ট আমাদের, উচ্চারণটাও ঠিক করতে লাগবে সবাইকে। এটাকে কি বলা হবে বলো, উচ্চারণ করো। বানানটা হচ্ছে UXORICIDE। উচ্চারণটা করো। তাহলে জোডি সাইড। বাকিটা বলো, আর বাকিটা বলো, ভুল হোক সমস্যা নেই, বলো, কারণ উচ্চারণও শিখতে লাগবে না আমাদের। বলো বাকিটা, আর কেউ? এটার প্রোনাউন্সিয়েশনটা কি হতে পারে? এটার উচ্চারণটা এরকম হবে, আকসো, UXO, আকসো, আকসো রি, RID, আকসোরি, CID, সাইট, আকসোরি সাইট। প্রোনাউন্সিয়েশনটা বুঝতে পারলে কি হবে বলো তো? আকসোরি সাইট, আকসোরি সাইট। এটার উচ্চারণটা হবে আকসোরি সাউন্ড, আকসোরি সাইট। আচ্ছা, এ পার্টনার ইন ক্রাইম, এ পার্টনার ইন ক্রাইম মানে বাংলায় বলতে গেলে দুষ্কর্মের সহযোগী। মানে ধরো কেউ একজন ক্রাইম করছে, তাকে সহযোগিতা করছে আরেকজন, যে সহযোগিতা করছে সে হলো পার্টনার। কার পার্টনার? ক্রাইমের পার্টনার, অর্থাৎ মানে খারাপ কাজের সহযোগী বলতে গেলে, দুষ্কর্মের সহযোগী। এটাকে আমরা বাংলায় যদি বলি তাহলে আমাদের বলতে লাগবে ব্যাপারটা এইরকম, দুষ্কর্মের, দুষ্কর্মের সহযোগী। এ পার্টনার ইন ক্রাইম, দুষ্কর্মের সহযোগী, এ পার্টনার ইন ক্রাইম, দুষ্কর্মের সহযোগী, ঠিক আছে? তো এই পার্টনার ইন ক্রাইম, দুষ্কর্মের সহযোগী যিনি হবেন তাকে এক কথায় বলা হবে অ্যাকমপ্লিস। কি বলা হবে? অ্যাকমপ্লিস। তবে অ্যাকমপ্লিস স্পেলিংটা ঠিকঠাক দেখতে লাগবে, ACC, হ্যাঁ, ডাবল সি, OMPLICE, অ্যাকমপ্লিস। অ্যাকমপ্লিস কথার অর্থ হচ্ছে দুষ্কর্মের সহযোগী। যার একটা এক্সাম্পল যদি আমরা বলি তাহলে বলা যেতে পারে এরকম, যে পুলিশ ব্যাংক ডাকাত এবং তার দুষ্কর্মের সহযোগীকে গ্রেপ্তার করেছে, যে বাইরে পালানোর গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। এভাবে আমরা বলতে পারি, ঠিক আছে? তো অ্যাকমপ্লিস কথার অর্থ হচ্ছে দুষ্কর্মের সহযোগী। নেক্সট দেখো, গভর্নমেন্ট বাই দ্য রিচ, গভর্নমেন্ট বাই দ্য রিচ এটাকে বলা হয় মানে ধনীদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে বলা হয়, ধনীদের দ্বারা পরিচালিত শাসন, গভর্নমেন্ট শাসন ব্যবস্থা বাই দ্য রিচ, ধনীদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। এটাকে কি বলা হয় বলো তো? এটাকে বলা হয় ধনতন্ত্র, ধনতন্ত্র। তোমাদের যখন আমি ইকোনমিক্স করাবো তখন দেখবে যে আমেরিকায় হচ্ছে তোমাদের, আমেরিকার কথা তোমরা যদি পড়ো, আমেরিকা, সেখানে তোমরা পাবে যে ওরা ধনীদের দ্বারা পরিচালিত সরকার নিয়েই চলে, ঠিক আছে? চায়না এই ধরনের হয় না। আর আমাদের ইন্ডিয়াতে মিক্সড ইকোনমি রয়েছে। আমাদের এখানে ওই ধরো যারা
বিজনেসম্যান তারাও কন্ট্রোল করবেন, সরকারও কন্ট্রোল করবেন, মানে আমাদের শাসন ব্যবস্থাকে। তো আমাদের হচ্ছে মিক্সড ইকোনমি। কিন্তু চায়নার ক্ষেত্রে যদি দেখো, শুধুমাত্র ওখানকার গভর্নমেন্ট বিষয়টাকে, জাস্ট সরকার শুধুমাত্র ব্যাপারটাকে কি করে নিয়ন্ত্রণ করে। ওখানে ধনী ব্যক্তিদের সেই রকম প্রাধান্য নেই, বা তারা কোনো নিয়ম বা আইন কানুন তৈরি করে না। কিন্তু আমেরিকার ক্ষেত্রে দেখবো যে ধনী ব্যক্তিরাই যত ধরনের আইন কানুন তৈরি করেন, সরকার সেখানে নগণ্য বলতে গেলে। তো যাই হোক, আমরা ইকোনমিক্স ওগুলা পড়বো ইন ডিটেলসে। তো যাই হোক, ধনীদের দ্বারা যদি কোনো গভর্নমেন্ট চলে বা ধনীদের দ্বারা যদি কোনো শাসন ব্যবস্থা চলে, সেই শাসন ব্যবস্থা থেকে বলা হয় ধনতন্ত্র। এটাকেই আমরা এক কথায় বলে থাকবো প্লুটোক্রেসি। কি বলবো? প্লুটোক্রেসি। PLUTO, প্লুটোক্রেসি। CRACY, প্লুটোক্রেসি। প্লুটোক্রেসি কি বলবো? প্লুটোক্রেসি বলবো। ঠিক আছে? তারপর দেখো নেক্সট, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, মানে যে মানুষদের ঘৃণা করে বা যে মানুষদের ভালোবাসে না, বা মানব বিদ্বেষী। এক কথায় আমরা যদি বলি, তাহলে আমাদের বলতে লাগবে মানব বিদ্বেষী। মানে মানুষকে যে ঘৃণা করে, মানুষকে যারা ভালোবাসে না, সেই ব্যক্তিদের বলা হয় মানব বিদ্বেষী। এটাকে এক কথায় মানব বিদ্বেষী বলে। এটারই ইংরেজি আমরা কি বলবো? মিসানথ্রোপি। মিসানথ্রোপ পিস্ট যদি বলি, মিসানথ্রোপিস্ট মানে যে মানুষকে ঘৃণা করে। আর মানুষকে ঘৃণা করাটাকে বলা হয় মিসানথ্রোপ। MIS, হ্যাঁ, SAN, মিসান থ্রোপ, THROPE, মিসানথ্রোপ। তাহলে মানব বিদ্বেষীকে কি বলা হয়? মিসানথ্রোপ। যেমন একটা এক্সাম্পল যদি আমি তোমাদের দিই, তাহলে ব্যাপারটা এইরকম, যে বুড়ো মানুষটি বনের মধ্যে একাকী থাকতেন এবং সবাইকে এড়িয়ে চলতেন, যার ফলে তিনি একজন কড়া মানব বিদ্বেষী হিসেবে পরিচিত ছিলেন, অর্থাৎ মিসানথ্রোপ। আচ্ছা, কোশ্চেন করি, দেখি যতদূর পড়লাম তার উপর থেকে কোশ্চেন করে নাও, দেখি ফটাফট করে বলো। 9 নম্বর প্রশ্নটার উত্তর করো, দেখি কতদূর মনে আছে। বলো, এটার প্রশ্নের উত্তর বলো। আলেকজান্ডার দ্য গ্রেট believed that his mighty army was that which cannot be conquered, যাকে পরাজিত করা যাবে না। কি বলছিলাম তাকে? যাকে পরাজিত করা যায় না। ইনভিনসিবল। Invincible. ইনভিনসিবল, হ্যাঁ, ইনভিনসিবল মানে অপরাজেয়, যাকে Option C. পরাজয় করা যায় না। ঠিক, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্নের উত্তর দাও। কোশ্চেন নাম্বার 10, বলো এটা। হি ইজ ওয়ান হু ইজিলি ডিসিভড বাই সুইট ওয়ার্ডস অ্যান্ড ফলস প্রমিস, মানে যে সহজে প্রতারিত হয় কি দিয়ে? সুইট ওয়ার্ডস মানে মধুর মধুর কথা শুনে, প্লাস ফলস প্রমিস মানে মিথ্যা প্রতিশ্রুতিতে যাকে সহজেই ঠকানো যায়, তাকে কি বলা হয়? Sir, Gullible. গালিবেল। Gullible. হ্যাঁ, Option B. অপশন বি, হ্যাঁ, গালিবল বলা হয়। গালিবল, ঠিক, গালিবল, ঠিক বলেছো। তারপরে দেখো দেখি 11 নাম্বার, করো এটা। দ্য হিস্টোরিক্যাল নোভেল টেলস এ ট্রাজিক স্টোরি Suicide. about the murder of one's brother over a ফ্যাট্রিসাইড। ফ্যাট্রিসাইড। Fratricide. এটাকে বলা ফ্যাট্রিসাইড, ঠিক, ফ্যাট্রিসাইড বলা হবে। আচ্ছা, এটার উচ্চারণ কি বললাম একটু আগে, বলো তো? এটা উচ্চারণটা কি বললাম? দাদা আক্সোরিসাইড। আকসোরিসাইড। Axoricide. আচ্ছা, আকসোরিসাইড মানে কি বললাম? কি হত্যা? পত্নী পত্নী হত্যা। হ্যাঁ, Sir, আকসোরিসাইড। আকসোরিসাইড, পত্নী হত্যা। পত্নী হত্যা, হ্যাঁ, ঠিক, ঠিক বলেছো। পরেরটা দেখি, পরেরটা এটা করো তো। 12 নাম্বার, দ্য পুলিশ সাসপেক্ট দ্যাট দ্য হাজব্যান্ড ইজ গিলটি অফ দ্য মার্ডার অফ হিজ ওয়াইফ। Sir, option D. Axoricide. মার্ডার অফ হিজ ওয়াইফ, এটা হবে আকসোরিসাইড। আকসোরি আকসোরিসাইড। এগুলারও মানে আছে ইনফ্যান্টিসাইড, এগুলো আমরা পরে করবো, ধীরে ধীরে করছি। ইনফ্যান্টিসাইড মানে হচ্ছে নিজের পুত্রকে হত্যা, ইনফ্যান্টিসাইড। রেজিসাইড মানে একটা বংশকে ধ্বংস করে দেওয়া, ওটাকে রেজিসাইড বলা হয়। তো যাই হোক, আমরা ওগুলাও করবো, এক এক করে করছি, অত দরকার নেই, যতটুকু শিখলে অতদূর উপরেই করো। এটা হলো দ্য ড্রাইভার অফ দ্য গেটওয়ে
Star was দাদা arrested অপশন by এ a partner of crime. As a partner of crime. accomplice, হ্যাঁ, অ্যাকমপ্লিস মানে দুষ্কর্মের সহযোগী, অ্যাকমপ্লিস, তাই না? অ্যাকমপ্লিস মানে দুষ্কর্মের সহযোগী। ঠিক। আচ্ছা, তারপরে এটা করো দেখি, 14 নাম্বার কোশ্চেনটা করো। দাদা প্লুটো ক্রেজি বি, অপশন plutocracy, বি। When the political system is completely controlled by wealthiest family মানে family, রিচ ফ্যামিলি, ঠিক আছে, যাদের সম্পদ ধনী অনেক পরিবার, আছে। হ্যাঁ, ইট টার্নস ইনটু গভর্নমেন্ট বাই রিচ, তো সেটাকে বলা হয় প্লুটোক্রেসি, ধনতন্ত্র বলা হয় প্লুটোক্রেসি। আচ্ছা, তারপরে এটা 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 করো, এটা করো। দাদা অপশন বি, মিসানথ্রোপ। হি অ্যাভয়েডস গোয়িং সোশ্যাল গ্যাদারিং বিকজ হি ইজ ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, সে এমন একজন যে কি মানবতা বা মানুষকে কি করে, ঘৃণা করে। কি বলা হয়? মিসানথ্রোপ। মিসান, misanthropy, হ্যাঁ। আচ্ছা, ফিলান্থ্রোপিস্ট বা ফিলান্থ্রোপ হচ্ছে কি বলতো? ফিলান্থ্রোপ কথার অর্থ হচ্ছে যে মানুষকে ভালোবাসে, আর যে মানুষকে ঘৃণা করে তাকে বলা হয় মিসানথ্রোপ, ঠিক আছে? মানে মানুষকে ঘৃণা করাটাকে বলে মিসানথ্রোপ, আর মানুষকে ভালোবাসাকে বলা হয় ফিলান্থ্রোপ, হ্যাঁ। আর যারা মানুষকে ভালোবাসে তাদেরকে বলে ফিলান্থ্রোপিস্ট, মানে ব্যক্তিটাকে। আর যে মানুষকে ঘৃণা করে সেই ব্যক্তিটাকে বলে মিসানথ্রোপিস্ট। তো যাই হোক, এটা আমরা পড়লাম। দেন আর বেশি নাই, আর একটু করি, তাহলে এটা আমাদের শেষ হয়ে যাবে। আর একটুখানি ওয়েট। এ হেটার অফ স্মোকিং, যে ধূমপানকে ঘৃণা করে, যে ধূমপানকে ঘৃণা করে তাকে বলা হয় ধূমপান বিদ্বেষী। বাংলায় যদি আমরা বলি তাহলে আমাদের বলতে লাগবে ধূমপান বিদ্বেষী। ধূমপান বিদ্বেষী, ধূমপান বিদ্বেষী, তাকে বলা হবে ধূমপান বিদ্বেষী, ঠিক আছে? ধূমপান বিদ্বেষী। এটাকে আমরা যদি বলি তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমাদের বলতে লাগবে মিসোক্যাপনিক। মিসোক্যাপনিক, MISO, মিসো ক্যাপ, CAP, ক্যাপ, মিসোক্যাপনিক, NIC, মিসোক্যাপনিক। তাহলে মিসোক্যাপনিক কথার অর্থ হচ্ছে ধূমপান বিদ্বেষী, তাকে বলা হয় মিসোক্যাপনিক। ব্যাপারটা কিরকম? একজন কঠোর ধূমপান বিদ্বেষী হয় সুমিত তার বন্ধুদের সিগারেট জ্বালানোর আগে ঘরের বাইরে যাওয়ার অনুরোধ করেছিল। বুঝতে পারছো আমি কি বলছি? মানে সুমিত হচ্ছে একজন কঠোর ধূমপান বিদ্বেষী, অর্থাৎ মিসোক্যাপনিক। তার জন্য সে কি করলো, বন্ধুদের সিগারেট জ্বালানোর আগেই বললো যে ঘরের বাইরে তোমরা চলে যাও, তার জন্য একটা অনুরোধ করলো। মানে অ্যাজ এ স্ট্রিক্ট মিসোক্যাপনিক, সুমিত রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ডস টু স্টেপ আউট অফ দ্য রুম বিফোর লাইটনিং এ সিগারেট। মানে একটা সিগারেট জ্বালানোর আগে তাকে তাদের ঘরের থেকে বাইরে যাওয়ার কি করলো, রিকোয়েস্ট করলো, ঠিক আছে? আমি আর এক্সাম্পলগুলো লিখলাম না, অনেক এক্সাম্পল কিন্তু লিখতে টাইম লাগবে। তো যাই হোক, এমনি বলে দিচ্ছি, শোনো। এ পার্সন হু লাভস এভরিবডি, একটু আগে বললাম কি বলা হয় বলো তো? একজন ব্যক্তি যে সবাইকে ভালোবাসে। একটা তো মিসানথ্রোপ হলো, একটা ফিলান্থ্রোপ। একটা কি বললাম বলো তো? ফিলান্থ্রোপ, মানব প্রেমিক। এক কথায় আমরা বলতে পারি মানব প্রেমিক। মানব প্রেমিক, মানব প্রেমিক কি বলা হবে? ফিলান্থ্রোপ, PHILAN, ফিলান্থ্রো, THROPE, ফিলান্থ্রোপ। যারা মানুষকে ভালোবাসাকে বলা হয় ফিলান্থ্রোপ, কিন্তু যে ব্যক্তি ভালোবাসেন তাকে বলা হয় ফিলান্থ্রোপিস্ট। ফিলান্থ্রোপিস্ট, ঠিক আছে? যে ব্যক্তি ভালোবাসে সেই ব্যক্তিটাকে বলা হয় ফিলান্থ্রোপিস্ট, আর মানুষকে ভালোবাসাকে এটাকে বলা হয় ফিলান্থ্রোপ, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, ওয়ান হু ইজ আনম্যারিড, যিনি বিয়ে করেননি, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অবিবাহিত। অবিবাহিত, বিবাহিত। বা একটা প্রচলিত আরেকটা ওয়ার্ড আছে, ব্রহ্মচারী।
এই আরেকটা ওয়ার্ড আছে। তো যাই হোক, তাকে বলা হবে সেলিবেট, সেলিব্যাট, সেলিব্যাট, CELIBATE, সেলিব্যাট। যিনি বিয়ে করেননি ওইরকম ব্যক্তি বলা হয় সেলিব্যাট। যেমন আমরা বলতে পারি স্বামী বিবেকানন্দ, তিনি একজন সেলিব্যাট। কেন? কারণ তিনি আধ্যাত্মিক এবং সামাজিক কাজে সম্পূর্ণ নিজেকে নিয়োজিত রাখার জন্য তিনি কে ছিলেন? অবিবাহিত জীবন বেছে নিয়েছিলেন বলতে গেলে। তো এটাকে যদি আমরা বলি তাহলে এক্সাম্পলটা কীরকম দিতে পারি? এরকম যে স্বামী বিবেকানন্দ আধ্যাত্মিক ও সামাজিক কাজে সম্পূর্ণ নিয়োজিত থেকে একটি অবিবাহিত জীবন বেছে নিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ নন্দা চুজ টু লাইভ এ সেলিব্রেট লাইফ ডেডিকেটেড এন্টায়ারলি টু স্পিরিচুয়াল অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক। তো যাই হোক, সেলিব্রেট কথার অর্থ হচ্ছে ওয়ান হু ইজ আনম্যারিড। নেক্সট দেখো, অ্যান ইনস্ক্রিপশন অন এ টাম্ব, মানে এটাকে তোমরা বলতে পারো এই যে সমাধি, অর্থাৎ কবর যেটাকে বলা হয়, সমাধি যেটাকে বলে, সমাধির উপর অনেক সময় দেখো যে পাথরের উপর খোদাই করে একটা স্মৃতিবাক্য লিখে রাখা হয়, তাই না? তো সেই স্মৃতিবাক্যটাকে, সেটাকে আমরা বলবো এপিটাফ। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, এপিটাফ, এটা মনে রাখবা তো, এপিটাফ খুব ইম্পর্টেন্ট। এপিটাফ এটাকে বলা হয় এপিটাফ বা সমাধিলিপি। সমাধিলিপি, সমাধিলিপি মানে দেখবো যে কবরের ওখানে একটা পাথরের রাখা হয়, তার মধ্যে কিছু না কিছু লিখে রাখা হয়। এই পাথরের লেখা, যে পাথরের উপর খোদাই করে কবরের পাশে এই যে পাথরটাকে গেড়ে রাখা বা পুঁতে রাখা, এইটাকেই বলা হয় এপিটাফ। বুঝতে পারছো আমি কি বলতে যাচ্ছি? যেমন একটা এক্সাম্পল যদি দিই তাহলে তোমাদের এরকম বলতে লাগে, তার সমাধির পাথরে খোদাই করা স্মৃতিবাক্যটি ছিল, একজন স্নেহময় পিতা, একজন বিশ্বস্ত বন্ধু এবং একটি মহান আত্মা। এরকম করে মানে লিখে রেখে দিয়েছে ধরো, তাহলে ওটা হচ্ছে এপিটাফ। নেক্সট দেখো, ডিটেলড প্ল্যান অফ জার্নি। ডিটেল প্ল্যান অফ জার্নি মানে ভ্রমণের বিবরণী, ভ্রমণের বিস্তারিত বিবরণী বলতে পারো। ভ্রমণের বিস্তারিত বিবরণী বা ভ্রমণ সূচি বলো, ভ্রমণ সূচি। দেখো না, অনেক সময় তোমরা এরকম পাও যে দীঘায় ঘুরতে যাওয়ার জন্য, দীঘায় ঘুরতে যাবে, কখন যাবে, কোথায় থামবে, তারপর কোথায় থামবে, তারপর কতক্ষণ কোথায় যাবে, তারপর ফাইনালি কবে বাড়ি ফিরবে, পুরো ডিটেল ভ্রমণ সূচির মধ্যে লেখা থাকে, থাকে না? তো ওইটাকে বলা হয় আইটি নারারি। কি বলা হয় দেখো তো, স্পেলিংটা করতে, প্রোনাউন্সিয়েশনটা করতে পারো কিনা? ITI আইটি না, এনি না, রারি, আরে রা, RYD, আইটি ন্যারারি। আইটি ন্যারারি বলতে পারো, নারারি বলতে পারো, আইটি ন্যারারি, ঠিক আছে? আইটি ন্যারারি মানে আইটি ন্যারারি কথার অর্থ হচ্ছে ভ্রমণ সূচি, ঠিক আছে? যার একটা এক্সাম্পল যদি আমি তোমাদের দিই, যে আমাদের ট্রাভেল এজেন্ট আমাদের দার্জিলিংয়ের 7 দিনের ভ্রমণের একটি বিস্তারিত সময়সূচি পাঠিয়েছেন। আওয়ার ট্রাভেল এজেন্ট সেন্ট আস মানে আমাদের পাঠিয়েছে এ ডিটেলড আইটি নারারি ফর আওয়ার 7-day ট্রিপ টু দার্জিলিং। এটা আইটি নারারি বলা হয়। নেক্সট দেখো, এ প্লিজেন্ট সং ইউজড ফর কজিং চিলড্রেন টু স্লিপ। মানে তোমরা দেখো না যে ঘুম পাড়ানি গান, বাংলায় বলতে গেলে ঘুম পাড়ানি গান, ঘুম পাড়ানি গান, বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য যে গান করা হয়, ঘুম পাড়ানি গান। এ প্লিজেন্ট সং ইউজড ফর কজিং চিলড্রেন টু স্লিপ, স্লিপ মানে ঘুমানো, মানে বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য যে গান গাওয়া হয় সেটাকে বলা হয় ঘুম পাড়ানি গান। এটাকে এক কথায় কি বলা হয়? এটাকে এক কথায় বলা হয়, আচ্ছা উচ্চারণটা তোমরা করবা, আমি আগে লিখি, LULLABY। বলো দেখি এটার প্রোনাউন্সিয়েশন কি হবে? মনীষ বলো ভাই, এটার প্রোনাউন্সিয়েশন কি হবে?
তো যাই না ঠিক। তোমার মনে হয় কি, তুমি তো একটা একটা তো কিছু না কিছু তো তোমাকে প্রনাউন্সিয়েশন করতে লাগবে, তখন তুমি কি করবে? দাদা বাই কি একসাথে আছে নাকি বাই আলাদা আছে? একই সাথে একই সাথে একই সাথে, পুরোটাই একটা ওয়ার্ড, একই সাথে আছে। না দাদা বুঝতে পারছি না ঠিক, অন্যরকম হয়ে যাচ্ছে। স্যার লুলাবি। লুলাবি। বাকিরা বলো। লুলাবি ঠিক হবে না, লুলাবি ঠিক হবে না। লুলাবি ঠিক হবে না, বলো। আর কেউ, আর কেউ বলো না, বলো, সমস্যা নেই, বলো। প্রোনাউন্সিয়েশনে তো জানতে লাগবে, উচ্চারণ বিধিও তো জানতে লাগবে, উচ্চারণ তো জানতে লাগবে, বলো। আর বাকিরা বলো। মিন্ময় বলো ভাই তুমি। স্যার লুলাবাই। লুলাবাই। নন্দিনী বলো। নন্দিনী বলো। স্যার কি যে হবে? তুমি লালা লালা করে গান করো তো, এটা উচ্চারণ হবে লালাবাই। লালা। হ্যাঁ, এটার উচ্চারণ অনেকে লিউলাবাই বলবে, অনেকে লুলাবাই বলবে, বাট এটার প্রনাউন্সিয়েশন হবে লালাবাই, ঠিক আছে? প্রনাউন্সিয়েশনগুলো ঠিকঠাক করতে লাগবে। এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে এইটা একটা সমস্যা হয়, যে কিছু কিছু জায়গায় মানে প্রনাউন্সিয়েশনটা অনেকে মানে করতে পারে না, ঠিক আছে? না আপনার পিছনে কারণও আছে। তো যাই হোক, মানে ব্যাপারটা এটার উচ্চারণ হয়ে যাবে লালাবাই, LULLABY, লালাবাই, ঠিক আছে? লালাবাই। এ সাউন্ড হুইচ ক্যান নট বি হিয়ার্ড, মানে এমন ধরনের শব্দ যেটাকে শোনা যায় না। ক্যান নট বি হিয়ার্ড মানে যেটা শোনা যায় না, এমন ধরনের সাউন্ড যেটাকে আমরা কি করতে পারি না, যেটাকে আমরা শুনতে পারি না। তো তখন সেই সাউন্ডটাকে বলা হয় ইনঅডিয়েবল। ইন অডি ইনঅডিবল। ইনঅডিবল। অডিবলের বিপরীত হচ্ছে ইনঅডিবল। হ্যাঁ, অডিবল, AUDIBLE, অডিবল মানে যে সাউন্ডটাকে শোনা যায় সেটাকে বলে অডিবল, আর যে সাউন্ডটাকে শোনা যায় না সেটাকে বলা হয় ইনঅডিবল সাউন্ড। যেমন ব্যাপারটা এরকম যে মাইক্রোফোনটি নষ্ট ছিল, যার ফলে পেছনের দর্শকদের কাছে বক্তার কণ্ঠস্বর সম্পূর্ণ ইনঅডিবল হয়ে গেছিল, অর্থাৎ সম্পূর্ণভাবে মানে শুনতে পায় না, যে শোনার অযোগ্য হয়ে গেছিল, ইনঅডিবল। আচ্ছা দেখো, এ সাবস্টেন্স দ্যাট ক্যান স্টিক অর কজ স্টিকিং, মানে আঠা বা আঠালো পদার্থ যেটা, এ সাবস্টেন্স এমন পদার্থ দেন ক্যান স্টিক অর কজ স্টিকিং, মানে যেটা চিপকে থাকবে বা আটকে ধরে থাকবে সেটাকে বলা হয় আঠালো টাইপের যে পদার্থ, মানে আঠালো পদার্থ, এক কথায় বলতে গেলে আঠালো পদার্থ। আঠালো পদার্থকে বোঝানো হয়েছে, আঠালো পদার্থ। হ্যাঁ, তো এটাকে আমরা বলবো অ্যাধেসিভ। কি বলবো? অ্যাধে, অ্যাধে, ADHE, অ্যাধে, শিপ, SIVE, অ্যাধেসিভ। অ্যাধেসিভ কথার অর্থ হচ্ছে আঠালো পদার্থ। হ্যাঁ, যেমন একটা উদাহরণ আমরা দিতে পারি, সিরামিক মগের ভাঙ্গা হাতলটি জোড়া লাগানোর জন্য ফেবিকুইকের মতো একটি শক্তিশালী আঠালো পদার্থ ব্যবহার করো। ইউজ এ স্ট্রং অ্যাধেসিভ, কেমন ধরনের অ্যাধেসিভ, কেমন ধরনের আঠালো পদার্থ ব্যবহার করবে? লাইক ফেবিকুইক, ফেবিকুইকের মতো। টু ফিক্স দ্য ব্রোকেন হ্যান্ডেল অফ দ্য সেরামিক মাগ, অর্থাৎ সেরামিক মগের ভাঙ্গা হাতলটি জোড়া লাগানোর জন্য তুমি ফেবিকুইকের মতো একটি শক্তিশালী আঠালো পদার্থ ব্যবহার করো। এই আঠালো পদার্থকে বলা হয় অ্যাধেসিভ। মনে থাকবে কিনা বলো? অ্যাধেসিভ। আর বেশি করবো না, আর দুইটা করব। এ গ্রাস ইটিং অ্যানিমাল, একজন বলা যাবে না, একটি পশু যে কি খায়? ঘাস খায়। সেটা ছাগল হতে পারে, সেটা গরু হতে পারে, সেটা হরিণ হতে পারে, সেটা হাতি হতে পারে। তখন তাদেরকে আমরা বাংলায় কি বলি? তৃণভোজী প্রাণী বলি না? তৃণভোজী বলো,
তৃণভোজী যারা ঘাস খেয়ে জীবন ধারণ করে বা লতা পাতা খেয়ে, তৃণভোজী। তো এটাকে আমরা বলবো হার্বি ভোরাস। কি বলবো? হার্বি হার্বি ভোরাস। হার্বি ভোরাস, এটাকে আমরা বলবো হার্বি ভোরাস। তাহলে হার্বি ভোরাস মানে হচ্ছে তৃণভোজী, যারা কি, যারা হচ্ছে ঘাস তাদের প্রধান খাদ্য। নেক্সট হচ্ছে অ্যান অ্যানিমাল হু প্রেস অন আদার অ্যানিমালস। যার শিকারী প্রাণী, যাদেরকে মানে যারা অন্য প্রাণীর উপর ডিপেন্ড করে থাকে বা অন্য প্রাণীর মাংস খেয়ে নিজের জীবন ধারণ করে। যেমন আমরা বলতে পারি কি হতে পারে, চিতাবাঘ, উদাহরণ চিতাবাঘ হতে পারে। অর্থাৎ এক কথায় শিকারী প্রাণী, এক কথায় শিকারী প্রাণী, শিকারী প্রাণী, শিকারী প্রাণী। অ্যান অ্যানিমাল হু প্রেস অন দ্য আদার অ্যানিমালস, শিকারী প্রাণী। এটাকে বলা হয় প্রিডেটর। প্রিডেটর কি বলা হয়? প্রিডেটর, প্রিডেটর। যেন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, না এক্সাম্পল আমি যদি বলি, চিতাবাঘ হলো একটি ধূর্ত শিকারী প্রাণী যা আক্রমণ করার আগে তার শিকারকে নীরবে তাড়া করে। প্রিডেটর। তো এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, দেখো এখানে আমি কিন্তু শর্টকাট করে দিলাম। মিশো যদি কোথাও দেখো, মিশো যদি দেখো, মিশো কোথার অর্থ হচ্ছে ঘৃণা। হ্যাঁ, মিশো বা এই যে মিসানথ্রোপিস্ট পেলে না, যেখানে মিশো মিশো এই ওয়ার্ডটা পাবে না, মিশো, সেই জায়গাটা ভাববে যে ঘৃণা অর্থে ব্যবহার করো। যেমন মিসানথ্রোপ, MIS, মিশো ক্যাপনিক, ঠিক আছে। আর ফিলো যেখানে পাবে, ফিলো কোথার অর্থ হচ্ছে ভালোবাসা বা লাভ। যেমন ফিলান্থ্রোপিস্ট, যে মানুষকে ভালোবাসে, ফিলো, ফিলো যখন পাবে সেটার মানে হচ্ছে ভালোবাসা। হ্যাঁ, আর যদি কোথাও সাইট পাও, CID, সাইট, সাইট হচ্ছে হত্যা, মানে সাইটটা অবশ্য পরে পাবে, সাফিক্সে পাবে। যেমন ফ্যাক্টরি সাইট, সাইট মানে হত্যা, ভাইকে হত্যা। আকসরি সাইট, স্ত্রীকে হত্যা। এই যে সাইট যদি পাও মনে রাখবে যে হত্যা অর্থ হবে। আর ক্র্যাসি, ক্র্যাসি শব্দের অর্থ, ক্রেসি শব্দের অর্থ হচ্ছে শাসনতন্ত্র বা শাসন ব্যবস্থা। হ্যাঁ, যেমন তোমরা প্লুটোক্রেসি পেলে না, প্লুটোক্রেসি ধনতন্ত্র, ক্রেসি কোথার অর্থ হচ্ছে শাসন ব্যবস্থা। এটাও একটু নোট করে নেবে, যতদূর করালাম অতদূর তো নোট করবেই। আচ্ছা, এই কোশ্চেনগুলিকে করো, তারপর ছুটি দিয়ে দিচ্ছি। করো এই কোশ্চেনগুলি, যে কয়টা বাকি আছে করো প্রত্যেকে। এটা করো দেখি। বিং এ হেটার অফ স্মোকিং, মানে বিং এ হেটার অফ স্মোকিং অর্থাৎ ধূমপানের বিদ্বেষী হওয়ায়, শি অলওয়েজ সিটস ইন দ্য নন স্মোকিং জোন অফ রেস্টুরেন্ট। সে সবসময় রেস্টুরেন্টের স্যার নন স্মোকিং জোন, মিসো ক্যাপনিক স্যার। মিসো ক্যাপনিক, ঠিক, মিসো ক্যাপনিক, মিসো ক্যাপনিক, ঠিক, মিসো ক্যাপনিক। আচ্ছা, মিসানথ্রোপ মানে কি বলেছি বলো? মিসানথ্রোপ মানে কি বলেছি বলো? যে মানুষকে ঘৃণা করে, তাই না? আচ্ছা, পলিগ্লট মানে একটু আগে কি বললাম বলো তো? পলিগ্লট, পলিগ্লট মানে বহু ভাষা, যে অনেক ধরনের ভাষা জানে, তাই না? বহু ভাষাবিদ। বহু ভাষা। হ্যাঁ। ইনফ্যালিবল মানে কি বললাম? যে কখনো জীবনে ব্যর্থ বা ভুল করে নাই, ঠিক আছে। তো যাই হোক, তারপর দেখো পরেরটা বলো দেখি। এখানে মাদার টেরেসা বা মাদার টেরেসা ওয়াজ এ ট্রু পারসন হু লাভস এভরিবডি অর ম্যানকাইন্ড। মাদার টেরেসা এমন একজন ব্যক্তি যিনি সমস্ত মানুষকে ভালোবাসতেন। সেটা কি বলা হবে? মিসান্থ্রোপ না ফিলান্থ্রোপিস্ট বলো? স্যার অপশন বি, হ্যাঁ, ফিলান্থ্রোপিস্ট। হ্যাঁ, ফিলান্থ্রোপিস্ট অপশন নাম্বার বি হবে। মিসান্থ্রোপিস্ট তো জানো। আচ্ছা, ভেটেরান মানে কি বলেছি বলো? এটা একটু বলো, প্র্যাকটিস করে নাও। এটা তো উত্তর বি হবে। অভিজ্ঞ ব্যক্তি। অভিজ্ঞ ব্যক্তি স্যার। লং এক্সপিরিয়েন্স যার আছে, লং এক্সপিরিয়েন্স, ঠিক, লং এক্সপিরিয়েন্স। আমি ওইভাবেই বিষয়গুলোকে সাজিয়েছি যাতে তোমাদের এখানে আমি প্র্যাকটিস করিয়ে দিতে পারি। হ্যাঁ, নেক্সট দেখো 18 নাম্বার বলো। দ্য মঙ্ক ডিসাইডেড টু স্টে ওয়ান হু ইজ আনমেরিড, এই যে আনমেরিড, ফর দ্য রেস্ট অফ হিস লাইফ টু সার্ভ সোসাইটি। সে সোসাইটিকে সার্ভ করার জন্য অর্থাৎ সোসাইটির পরিষেবা দেওয়ার জন্য সে নিজেকে আনমেরিড রেখেছে আর কি। কি হবে বলো তো?
কোনটা হবে? সেলিব্রেট সেলিব্রেট হ্যাঁ, সেলিব্রেট অবিবাহিত। আচ্ছা, অ্যাকমপ্লিশ মানে কি বললাম? যে দুষ্কৃতির সহযোগী, তাই না? অ্যাকমপ্লিশ। আচ্ছা, পাইওনিয়ার মানে কি পড়েছো বলো? পাইওনিয়ার অগ্রদূত অগ্রদূত পাইওনিয়ার মানে অগ্রদূত, হ্যাঁ। গালিবাল, এটা পড়েছো গালিবাল। গালিবাল মানে কি বললে বলো? অতি সরল মানে যাকে সহজে হ্যাঁ, ঠকানো যায়। অতি সরল, যাতে লোকে ঠকিয়ে নিতে পারে। ঠিক ঠিক, গালিবাল। দেখো এখানে অনেকগুলো মুখস্থ হয়ে গেল কিন্তু তোমাদের। আচ্ছা, পরে দেখো, এটা এটা করো। নেক্সট, tourists gathered around the old graveyard to read the inscription of tomb, অর্থাৎ সমাধি ইনস্ক্রিপশন। হ্যাঁ, এপিটাফ এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এপিটাফ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমি বারবার বলছি, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আচ্ছা আচ্ছা, এটার উচ্চারণটা কি হবে? ইটিনারারি। ইটিনারারি মানে ইটিনারারি মানে কি বললাম বলো? মনে আছে? দাদা নেরারি হয় না? হ্যাঁ, ইটিনারারি বলো। নেরারি হ্যাঁ, বলতে পারো, সমস্যা নাই। ইটিনারারি বলাটাই ভালো। ভ্রমণ সূচি, হ্যাঁ। আর এটার উচ্চারণ কি বললাম বলো? একটু বলে দিলাম। লালাভাই লালাবাই। লালাবাই হ্যাঁ, লালাবাই মানে হচ্ছে যে কি করবে? ঘুম পাড়ানি গান গান, হ্যাঁ। আর অ্যাডহেসিভ মানে কি? আঠালো আঠালো টাইপের জিনিস, তাই না? যেমন ফেভিকুইক। হ্যাঁ, 20 নাম্বার বলো। 20 নাম্বার বলো। আরো একজনের মাইক অন আছে। হ্যাঁ, মাইকটা একটু অফ করলে ভালো, কেন কি সবাইকে শুনতে লাগে। দাদা এটা হলো দ্য গ্র্যান্ড মেটার sang a pleasant song used for causing children to sleep, মানে সে লালাভাই লালাবাই। ঠিক, এটা হচ্ছে লালাবাই। সুন্দর, এটা অ্যাটলিস্ট আশা করি মনে থাকবে তোমাদের সবারই। এই যে ঘুম পাড়ানি গানকে কি বলা হয়? লালাবাই। এটা এটা মনে থাকে, সবারই মনে থাকে, লালাবাই। নেক্সট, তারপরে দেখো, কালকে তোমাদের আমি লালাবাই শোনাবো। ক্লাস আছে তো কালকে মনে হয়? হ্যাঁ, আছে তো। দ্য ভলিউম অফ দ্য রেশিও ওয়াজ সো লো দ্যাট ইট বিকাম এ সাউন্ড ইট ক্যান নট বি হিয়ার্ড। এমন সাউন্ড যেটাকে শোনা যায় না, এমন সাউন্ড যেটাকে শোনা যায় না। অপশন এ ইনঅডিবল। আর ইনভিজিবল হলো হচ্ছে অদৃশ্য, দেখা যায় না, ঠিক আছে? ইনভিজিবল মানে যেটাকে দেখা। আচ্ছা, ইনকারিজিবল মানে কি বললাম? কি বলেছিলাম বলো তো? ইনকারিজিবল, যাকে সংশোধন করা যাবে না। ইনকারিজিবল মনে আছে? যাকে সংশোধন করা যাবে না, ইনকারিজিবল। আচ্ছা, তারপরে করো দেখি। 23, you need a substance that can stick or cause sticking to repair his broken plastic toy, মানে ভেঙে যাওয়া প্লাস্টিকের খেলনাটিকে রিপেয়ার করার জন্য একটা সাবস্টেন্স বা একটা পদার্থের দরকার, যেটাকে সে চিপকায় রাখবে আর কি, বা আটকায় রাখবে। সেটাকে কি বলা হয়? অ্যাডহেসিভ স্যার। অ্যাডহেসিভ হবে, অ্যাডহেসিভ। হ্যাঁ। আচ্ছা, এই যে হার্বিভোরাস মানে কি বলেছি, একটু বলতে পারবে কেউ? হার্বিভোরাস মানে তৃণভোজী প্রাণী। হ্যাঁ, ঠিক। 24 নাম্বার বলো। এলিফ্যান্টস অ্যান্ড ডিয়ার আর ক্লাসিফাইড অ্যাজ গ্রাস আর প্ল্যান্ট ইটিং অ্যানিমালস। দাদা অপশন বি হার্বিভোরাস, হ্যাঁ। লাস্ট ওয়ান করো দেখি সবাই। এটাকে সবাই করো, লাস্ট ওয়ান, সর্বশেষ। প্রিডেটর অপশন বি Tiger is a powerful animal who preys on the other animal. যে মানে বাঘ হচ্ছে একটা কি ক্ষমতাবান বা শক্তিশালী পশু, যে কি করে? প্রেস অন আদার এনিমাল, যে অন্য পশুদের কি করে? শিকার করে। তাদেরকে কি বলা হয়? প্রিডেটর। প্রিডেটর, ঠিক আছে? প্রিডেটর মানে হচ্ছে তোমার শিকারী প্রাণী, শিকারী প্রাণী। তো দেখো, যে আমি বেশি করালাম না এখানে, 25টা করালাম, বাট যে 25টা করালাম, এই 25টা তোমরা যদি খাতায় তুলে নাও, ঠিক আছে? তোমরা কি করে বলো তো? খাতায় তুলে নিবে, খাতায় এগুলা তুলে নিবে। এগুলা যেগুলা করালাম সেটা পরে ভিডিওটা দেখে খাতার মধ্যে তুলে নেবে, বুঝতে পেরেছো? তারপরে ওই কোশ্চেন আনসার প্র্যাকটিস করবে। আর
বেশি না, এই ১-২ মিনিট যদি একটু রিভিশন দাও না, এগুলা মনে পড়ে যাবে। যখনই কোশ্চেন আসবে মনে পড়ে যাবে। বাট ক্লাস করতে লাগবে ইন ডিটেইলে। তো থাকলো এতদূর পর্যন্তই আজকে তোমাদের। ঠিক আছে স্যার। হুম।